অ্যানি পাপা মাম্মাম রোম্যান্স করব, চাচুর কাছে যাও। অ্যানি কি বুঝলো কে জানে, মিউ মিউ আওয়াজ তুলে লেজ গুটিয়ে চলে যায়। আদ্রিতা আশ্চর্য নয়নে তাকিয়ে থাকে। ভালোবাসা দিয়ে বড় করলো আদ্রিতা, আর এখন কথা শুনে আবরারের? এটা কি অন্যায় নয়? অ্যানি চোখের আড়াল হতেই আবরার পুনরায় দৃষ্টি দেয় আদ্রিতার পানে। তুমি ভীষণ হট অ্যান্ড সফট, ধরলে ছাড়তে ইচ্ছে করে না, কামড়ে খেয়ে নিতে মন চায়। আদ্রিতা শুকনো ঢোক গেলে আবরারের লাল লাল নয়ন জোড়ার পানে তাকিয়ে মিনমিনে স্বরে বলে, প্লিজ ছেড়ে দিন, আমি এসবের জন্য প্রস্তুত নই। বাকিটুকু আবরার শোনে না, বরং টি শার্ট টেনে উপরে তুলে নাক ডুবিয়ে দেয় আদ্রিতার নরম তুলতুলে উদরে। পুনরায় দুই হাতের বিচরণ ঘটায় বক্ষদেশে এবং বেপরোয়া ভঙ্গিমায় চুমু খেতে থাকে। দিশেহারা আদ্রিতা আবরারের এরূপ দেখে কেঁদে ওঠে উচ্চস্বরে। থমকায় আবরার, মাথা তুলে তাকায় আদ্রিতার মুখ পানে, বিরক্ত ভঙ্গিমায় কপাল কুঁচকায় এবং ধমকের স্বরে বলে, স্টপ ইয়োর ফাকিং ক্রাইং। কিন্তু আবরারের ধমকে কাজ হয় না। আদ্রিতা তার কান্না থামায় না, বরং একটুখানি বেড়েই যায়। অধৈর্য আবরারের কান্না দেখার সময় নেই, তাই টেনে টেনে টি শার্ট আবার উপরে তোলে। স্পর্শকাতর জায়গায় মুখ ডুবিয়ে হাসকি স্বরে বলে, আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ, প্লিজ সহ্য করে নাও, মরে যাচ্ছি আমি। আদ্রিতার কান্না থামে। কিছু একটা ভেবে শান্ত হয়ে আবরারের চুলগুলো মুঠো করে ধরে। সময় গড়ায় অদ্ভুত শব্দ বেরিয়ে আসে আদ্রিতার ঠোঁটের ফাঁক দিয়ে। আবরার পুনরায় বলে, ডিস্টার্ব করে না জান। আদ্রিতা ডিস্টার্ব করে না, তবে তখনই ভেসে আসে সিয়ামের কণ্ঠস্বর। আবরার আঁখি পল্লব বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তারপর আদ্রিতাকে ছেড়ে দাঁড়িয়ে পড়ে। ফ্লোরে পড়ে থাকা টি শার্টখানা তুলে গায়ে জড়াতে জড়াতে দরজার পানে এগোয়। এখানে সিয়াম লাগাতার ডেকে যাচ্ছে, যেন সুইজারল্যান্ডে ঘূর্ণিঝড় বয়ে আসছে, যে কোনো মুহূর্তেই সব ভেঙে গুড়িয়ে দিবে। আবরার দরজা খুলে সিয়াম হাঁপাতে হাঁপাতে বলে, আবরার টনি। বাকিটা শেষ করার আগেই আবরার সিয়ামের হাতে থাকা ফোনখানা কেড়ে নিয়ে ফোনের স্ক্রিনে কিছু মুহূর্ত তাকিয়ে থেকে গম্ভীর মনোযোগে, অতঃপর ঠোঁট বাঁকিয়ে একটু হাসার চেষ্টা করে বোধ হয়। কিন্তু এই গুমরমুখী সেই হাসিখানা ফুটে ওঠে না। সিয়াম আঙ্গুল মুখে পুরে গোল গোল নয়নে আবরারকে দেখছে। ভাবসাব ভালো ঠেকছে না। নিশ্চয়ই এমন শকিং নিউজ দেখেও শখ খেল না, বরং ধুরন্ধর মনে নতুন কোনো ফোন দিয়ে এঁটে ফেলেছে। এই ছেলেটার মাথা আল্লাহ কোন মাটি দিয়ে তৈরি করেছে সিয়াম ভেবে পায় না। এই মুহূর্তে তার আবরার তাসনিমকে নিয়ে একখানা কবিতা আবৃত্তি করতে খুব ইচ্ছে করছে। আব্বা আমার বড় শিয়ানা, করে না কারো পরোয়া, দেখতে হিরোর মতো, খালি রাগটা একটু কম হতো, আব্বার সঙ্গে আম্মারে আমি দিয়ে দিতাম বিয়া। নিজের কবিতার লাইন শুনে নিজেই বিরক্ত হয় সিয়াম। বিড়বিড় করে বলে, শালা বকেট, কবিতা কও বুঝিস তুই? আবুল তাবুল লাইন মিলিয়ে জগ খুচুরি বানিয়ে সেটাই পাবলিকের কাছে শোনাস। কবে জানি জুতোর বাড়ি খাবি তুই। সিয়ামের বিড়বিড় করার মাঝে আবরার বলে ওঠে, সিয়াম ইমিডিয়েটলি টিকিট বুক কর, কাম ফাস্ট। কিন্তু কোনো মা আর দাদি তো টিকিট আগেই বুক করে রেখেছে। দুই ভ্রু আড়াআড়ি ভাবে কুচকে সিয়ামের পানে তাকায় আবরার। এই দৃষ্টির ভাষা সিয়ামের মুখস্থ, মানে জিজ্ঞেস করছে, কি বললি তুই? সিয়াম মুখ বাঁকিয়ে বলে, মা বলে ডাকতে বলেছিলে আদ্রিতাকে, তাহলে তো আন্টি তো দাদিই হলো। আবরার বাঁ হাতে কপাল চুলকায়। পরপর সেই হাতখানা রাখে সিয়ামের কাঁধে, দুবার ছোট ছোট থাপ্পড় দিয়ে বলে, গুড জব, এভাবে চলতে থাকলে বেস্ট বলদের অ্যাওয়ার্ড পেয়ে যাবি কনফার্ম। আর হ্যাঁ, তোর মা আর দাদির টিকিট ক্যান্সেল করে দে। বলে পুনরায় কক্ষে ঢুকে পড়ে আবরার। আদ্রিতা বিছানায় গোল হয়ে বসে আছে, কোলের মাঝখানে অ্যানি। সে পরম শান্তিতে ঘুমাচ্ছে। তার মাথায় আদ্রিতার ডান হাত। একটু পরপর হাত ওপর নিচ করে আদর করে দিচ্ছে। সিয়াম এবং আবরারের কথোপকথন কিছুটা শুনেছে সে। এবার মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, লোকটা কোথায় যাবে, কেন যাবে, কি সমস্যা তার? সত্যি কি মাফিয়া সে? বুকের ভেতরটা কেঁপে ওঠে আদ্রিতার। খানিকের মায়া বলতেও একটা শব্দ রয়েছে। অল্প পরিচয়ে কিছু মানুষের শূন্যতা ভীষণ বাজেভাবে পোড়াতে পারে। অল্প পরিচয়ে কিছু মানুষের প্রতি মায়ের সৃষ্টি হয়। এই যে আদ্রিতা প্রতি মুহূর্তে অনুভব করছে, আবরার নামের ভয়ঙ্কর পুরুষটির জন্য আদ্রিতার হৃদয়ে গভীর জায়গায় সৃষ্টি হয়ে গিয়েছে। জানি আবরার ভয়ঙ্কর, তবুও তার সঙ্গ পেতে ভালো লাগে। লোকটা আশেপাশে থাকলে ভালো লাগে, দূরে গেলে মাঝে মনখানা লোকটার চিন্তায় বিভোর থাকে। আবরার কাবার্ড খুলে কতগুলো শার্ট, টি শার্ট আর জিন্স বের করে খাটের উপরে রাখে। তারপর একটা লাগেজ এনে সেটাও খাটের উপরে রাখে এবং ব্যস্ত হাতে জামা কাপড়গুলো লাগেজে পড়তে থাকে। আদ্রিতার মনের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। মনের কথা চেপে রাখতে না পেরে বলে ওঠে, কোথায় যাচ্ছেন আপনি?
হাত থামে আবরারের, তাকায় আদ্রিতার পানে। আদ্রিতা তাকিয়েছিল বিধায় চোখাচোখি হয়ে যায় দুজনের। মুহূর্তে দৃষ্টি নামায় আদ্রিতা। এই লোকটার লাল লাল চোখের পানে তাকালে কলিজা শুকিয়ে যায় আদ্রিতার। কিছু একটা রয়েছে এই লোকটার দৃষ্টিতে। আবরার জবাব না দিয়ে পুনরায় জামা কাপড় গোছাতে শুরু করে। বিরক্ত হয় আদ্রিতা, বিড়বিড় করে আওড়ায়, শালা হাতি, মুখে যেন কুলো পেটে রেখেছে। বলি গন্ডার, দুই একটা কথা বললে কি তোর জাত যাবে? আশ্চর্য, ইচ্ছে করে গলা চেপে আত্মরা করে ফেলতে। আদ্রিতার বিড়বিড় করে আওড়ানো বাক্যগুলো বোধহয় শুনে ফেলে আবরার। গম্ভীর স্বরে বলে, চলে যাচ্ছি, ফিরবো তাড়াতাড়ি। ফট করে আদ্রিতা বলে ওঠে, কত তাড়াতাড়ি? আবরার ঠোঁট পাকায়, সোজা হয়ে দাঁড়িয়ে ডান হাতে কপাল চুলকায়। ওয়েট এ মিনিট। বলে কক্ষ ছেড়ে বের হয়। আদ্রিতা ভেঙচি কাটে। এই হাদারাম আবার কই গেল? আবরার আতিয়ার কক্ষের সামনে গিয়ে থামে। দ্বিধাবোধ কাটিয়ে দরজায় টোকা দেয় দুবার। তৃতীয়বার টোকা দিতে দরজা খুলে যায়। আতিয়া বেগম সবেই শুয়েছিল ঘুমানোর উদ্দেশ্যে। দরজা খুলে ছেলেকে দেখতে পেয়ে বেশ অবাক হয়। কিছু বলবি আবরার? আবরার আতিয়াকে পাশ কাটিয়ে কক্ষে ঢুকে পড়ে। খাটের এক কোনায় বসে মাথা নিচু করে এবং গম্ভীর স্বরে বলে, আমি সিঙ্গাপুর যাচ্ছি, কিছুদিন পরে ফিরবো। আপনি আদ্রিতাকে নিয়ে অহনার বাড়িতে থেকে আসুন এই কটা দিন। আতিয়া কপাল কুঁচকায়। মা কি করলো না করলো এসবে কখনো মাথা ব্যথা ছিল না তার। কখনোই মাকে জানায়নি কোথায় যাচ্ছে না যাচ্ছে। তবে আজকে কি হলো? আতিয়াকে চুপ থাকতে দেখে আবরার পুনরায় বলে, আই এম ইন লাভ উইথ আদ্রিতা। আমি তার সঙ্গে থাকতে চাই, সো তাকে নিয়ে বাংলাদেশে যাওয়ার চিন্তা করবেন না। টিকিট ক্যান্সেল করে দিয়েছি আমি। বলেই চলে যায়। যেভাবে হুট করে আসলো ঠিক সেভাবেই চলে যায়। আতিয়া রাখি বলল বেহস্র জমে। তার ছেলে কথা বললো তার সাথে, ভালো করে কথা বললো, কোনো রাগারাগি করলো না এবং অকপটেই স্বীকার করে নিল আদ্রিতাকে ভালোবাসে। এই দিনটাও বুঝি দেখার ছিল। ভোরের আলো ফুটেছে বোধ হয়। সুইজারল্যান্ডের জুরিক শহরে অবস্থিত এই ছোট্ট বাড়িখানা কলমল করছে, দিনের আলোর মতোই উজ্জ্বল। আদ্রিতা ড্রয়িং রুমের সোফায় বসে আছে। কাঙ্ক্ষিত ব্যক্তির জন্য অপেক্ষা করছে সে। আবরার তাসনিন রেডি হচ্ছে, এক্ষুনি বের হবে কক্ষ থেকে, হিরো হিরো লোক নিয়ে চলে যাবে। তখন আবরারের পেছন পেছন এসেছিল আদ্রিতা। আতিয়াকে বলা কথাগুলো সে শুনে ফেলেছে। আবরার তাকে ভালোবাসে এই কথাটা সারা শরীরে কাঁপন সৃষ্টি করেছে। লোকটা কি সত্যি বলল? তখন থেকে এটাই ভেবে চলেছে আদ্রিতা। আবরার কক্ষ থেকে বের হয়। পরনে কালো রঙের জিন্স, কালো শার্ট, কালো শু, হাতে ইয়া বড় লাগেজ, কানে অ্যাপেলের লোগোওয়ালা হেডফোন। ব্যস্ত ভঙ্গিমায় কারোর সাথে ইংরেজিতে কথা বলছে। বড়ই রেগে আছে মনে হচ্ছে। আদ্রিতাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় আদ্রিতা দাঁড়িয়ে পড়ে, করুণ স্বরে বলে, চলে যাচ্ছেন আবরার তাসনিন? থেমে যায় আবরার। কান থেকে ফোন নামিয়ে পকেটে রাখে। লাগেজের হাত তোল ছেড়ে দু পা এগিয়ে যায়। ঠোঁট বাঁকিয়ে একটু হাসার চেষ্টা করে ডান হাত বাড়িয়ে চেপে ধরে আদ্রিতার ওষ্ঠ। হাসকি স্বরে বলে, যাচ্ছি চলে, তবে ফিরবো দ্রুতই। তোমার ছোট্ট দেহখানা ব্যথায় জর্জরিত করতে আমাকে যে ফিরতেই হবে। আঁখি বলো বন্ধ করে নেয় আদ্রিতা। আবরারের হাতের উপরে হাত রেখে বিড়বিড় করে বলে, আর কতবার বলবো মুখ খুলবেন না? আপনার মুখের এক একটা কথা আমার হৃদয় কাঁপিয়ে তোলে। আবার হাসলো বোধ হয় একটু, ফিসফিস করে বলে, শুধু হৃদয় নয়, আরো অনেক কিছু কাঁপিয়ে তোলার ক্ষমতা রাখে আবরার তাসনিন। তাহলে পিছন থেকে সিয়াম বলে, কাপা কাপি পরে হবে, আগে দৌড়ে প্লেন ধরতে হবে। উড়ে চলে গেল। আবরার দাঁতে দাঁত চেপে তাকায় সিয়ামের পানে। কঠিন কিছু গালি আওড়িয়ে বলে, তোকে সিঙ্গাপুরের মাটিতে পুঁতে রেখে আসবো, আই সোয়ার। মা হয় মমতাময়ী। পৃথিবীর সকল মা তার বাচ্চার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত। বাচ্চার ভালোর জন্য তারা বিনা বাক্যে বিষ পান করে নিতে পারবে। খুব কম সংখ্যক মা রয়েছে যাদের বাচ্চার প্রতি টান কম। বাচ্চার ভালো খারাপে কিছু এসে যায় না। আতিয়া বেগম কি ঠিক সেই কোয়ালিটির মা? ছেলে মেয়ের ভালো খারাপে তার হৃদয় কাঁপে না, কলেজে ছটপট করে না? হয়তো তাই। নয়তো টিকিট ক্যান্সেল করে দেওয়ার পরেও ফের নতুন টিকিট কেন কিনবে? কেন চলে যাওয়ার এত তাড়া? আবরার আকুল স্বরে নিজের ভালোবাসার বার্তা জানান দেওয়ার পরেও কেন এত ছলনা করছে মা? মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দেয় আবরার। আজকে বেশ শীত পড়েছে, সেই সাথে কুয়াশা নেমেছে গোটা শহর জুড়ে। দূরের বস্তুর দেখা মেলার ভার। বিশাল আকৃতির গাছগুলো কুয়াশার চাদরে মুড়ে রয়েছে, যেন মা তার সন্তানকে সূর্যের আলো হতে রক্ষা করার প্রস্তুতি নিয়েছে। রাস্তার দুই পাশে দুটো বাড়ি রয়েছে, একটা অহনার এবং অপর পাশেরটা জানা নেই। অহনা বেলকনিতে পায়চারি করছে বাচ্চা নিয়ে।
হয়তো কান্না থামানোর চেষ্টা করছে বা ঘুম পাড়ানোর চেষ্টা চালাচ্ছে। আহাদ, ইভান, আমান, সিয়াম সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন। একজনের উপর আরেকজন পা হাত ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে। সিয়ামের মাথা আবরারের কাঁধে। বিরক্ত হয় না আবরার, বরং তার অভ্যাস রয়েছে। সিঙ্গাপুরের প্রজেক্ট একাই হ্যান্ডেল করতে চেয়েছিল সে। কাটকাট স্বরে বলেছিল, আই উইল ম্যানেজ, তোদের যেতে হবে না। তখনই বাদের হাড্ডি চারটা আবরারের পা জড়িয়ে ধরে। যাবে মানে যাবেই জেদ ধরে বসে। অগত্য তাদের নিয়েই পাড়ি জমাতে হচ্ছে সিঙ্গাপুরে। অহনাদের বাড়ির বন্ধ গেটের পানি বেশ খানিকক্ষণ তাকিয়ে থাকে আবরার। মন বলছে গাড়ি থেকে নেমে অহনার কাছে যেতে। অন্যয় স্বরে বলতে, বনু প্লিজ আম্মুকে বল আদ্রিকে নিয়ে যেন চলে না যায়। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। এখানে ফিরে যেন আদ্রিকে দেখতে পাই। তবে নিজের গম্ভীর ব্যক্তিত্ব ধরে রাখতে গাড়ি হতে নামে না, ছুটে যায় অহনার নিকটে। বরং দক্ষ হাতে স্টিয়ারিং ঘুরিয়ে চলে যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে। বিড়বিড় করে আওড়ায়, আদ্রিতা প্লিজ চলে যেও না। আই নিড ইউ ব্যাডলি, প্লিজ চান। লাগেজে নিজের প্রয়োজনীয় সকল জামা কাপড় ঢুকিয়ে সেই লাগেজের উপরেই বসে আছে আদ্রিতা। মনটা বেশ খারাপ। একটু আগে মা এসে জানালো সন্ধ্যা 6টায় বাংলাদেশে যাচ্ছে তারা। জামা কাপড় যেন গুছিয়ে রাখে। কৌতূহলে আদ্রিতা মাকে জিজ্ঞেস করেছিল, কেন মা, আপনার তাসনিন তো থেকে যেতে বলল। তখন আতিয়া বেগম গম্ভীর স্বরে জবাব দেন, দুর্বল হয়ে পড়ছো আদ্রিতা, অথচ তুমি ভুলে গিয়েছো আবরার তাসনিন তোমাকে অস্বীকার করে ফেলে রেখে এসেছিল। আতিয়া ভুলে গেছে সত্যি। তার মনে নেই কিছু, মনে করার চেষ্টা করেওনি। শুধু এইটুকুই বুঝতে পারছে এখান থেকে যাওয়া ঠিক হবে না। তার বেহায়া মনটা বারংবার বলছে, আদ্রি তুই যাস না, থেকে যা নির্দয় পাষাণ পুরুষটির নিকটে। তখনই টুংটাং করে বেজে ওঠে আদ্রিতার ফোনখানা। কল আসেনি, এসেছে মেসেজ। আদ্রিতা চটজলদি লাগেজের উপর থেকে নেমে পড়ে। কি টেবিলের উপরে থাকা মোবাইলখানা হাতে তুলে হোয়াটসঅ্যাপে ঢোকে। আনোর নাম্বার থেকে একটা 8 মিনিটের ভিডিও এসেছে। কাঁপাকাঁপি হাতে ভিডিওখানা প্লে করে আদ্রিতা, আর দেখতে পায় তার আর আবরারের ঘনিষ্ঠ মুহূর্ত। এই তো এই বিছানায় আবরারের সঙ্গে লিপ্ত রয়েছে সে। অধরে অধর মিলিয়ে দুজনার। আবরারের হাতখানার পানি নজর পড়তেই চোখ দুটো বন্ধ করে ফেলে আদ্রিতা। এটা তো গতকাল রাতের দৃশ্য। গলা শুকিয়ে আসে। হাত পায়ের কাঁপন একটু বেড়েছে নিশ্চয়। তলপেট মোচড় দিয়ে উঠেছে। এটা ক্ষুধার জন্য নয়, বরং গতকালকে রাতে সেই ঘটনা অনুভব করতে বলে। আবরার তাসনিন বড়ই বেহায়া এবং উন্মাদ। হবে না সর্বক্ষণ উন্মাদনায় ভরপুর ডার্ক রোমান্টিক মুভি দেখে কিনা? সেসব হিরোদের মতোই তো হচ্ছে। আদ্রিতার ভাবনার মাঝে একখানা মেসেজ আসে একই নাম্বার থেকে। এটা দেখে একদিন কাটিয়ে দিব। কালকে ড্রেস ছাড়া হট পিক দিও, সেটা দেখে কালকের দিন কাটিয়ে দিব। অ্যান্ড পরশু তোমার জামার মধ্যে মুখ ঢুকিয়ে ঘুমাবো। ওকে জান। আর 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 যদি পরশু বাড়ি ফিরে তোমায় না দেখতে পাই, পা কেটে হাতে ধরিয়ে দিব। মাইন্ড ইট। আদ্রিতা 4-5 বার মেসেজখানা পড়ে এবং বিড়বিড় করে বলে, আবরার তাসনিন কবে জানি আপনার বেপরোয়া রোম্যান্সের কবলে পড়ে জানটাই উড়ে যাবে আমার। তারপর শেষের লেখাটুকু পড়ে মনে পড়তে কলিজা কেঁপে ওঠে। তখনই আতিয়া বেগম চলে আসে কক্ষে। ব্যস্ত পায়ে পায়চারি করতে করতে বলে, আদ্রিতা দ্রুত করো, বেরুবো আমরা। চমকায় আদ্রিতা। হাতে থাকা মোবাইল সাইড বাটন টিপে বন্ধ করে ফেলে এবং বলে, আমি রেডি, চলো। আতিয়া ছোট ছোট নয়নে তাকায় আদ্রিতার পানে। চমকানোর আদরখানা ভালো করে পর্যবেক্ষণ করে বলে, আবরারের সাথে কন্টাক্ট করিও না, সে যেন নতুন হোয়াটসঅ্যাপ এর খবর না জানতে পারে। আদ্রিতা ঢোল উল্টোয় মনে মনে বলে, অলরেডি জেনে গেছে মা। আরিফ নিজে এসেছে আদ্রিতা এবং আতিয়াকে নিতে। এয়ারপোর্টে এসে সেটা দেখতে পেল আদ্রিতা। এই তো কালো রঙের স্যুট বুট পরে দাঁড়িয়ে আছে পার্কিং এরিয়ায়। বয়স বেড়েছে, তবে বোঝার উপায় নেই। এখনো আগের মতোই হ্যান্ডসাম। শেষবার যখন দেখেছিল তখনও ঠিক এমনই ছিল দেখতে। আতিয়া মুচকি হাসে। নিজের লাগেজ এর হাতল টেনে বড় বড় পা ফেলে এগিয়ে যায় আরিফের নিকটে। আরিফ ভীষণ যত্ন সহকারে আতিয়ার ডান হাতখানা মুঠোয় পুরে নেয়। আদ্রিতা লেট করে দিল। তারপর বলো ফ্লাইট কখন আমাদের? আরিফ হাত নাড়িয়ে নজর বুলিয়ে বলে। আতিয়ার হাসি মুখখানা কালো হয়ে যায়। মাথা নত করে বলে, আমার ছেলেটা থাকতে বলেছিল, চলে এসে বোধহয় ভুল করলাম। বলে উচ্চস্বরে হাসে আরিফ। তবে আতিয়ার হাসি পায় না, বরং ছোট ছোট নয়নে আরিফের পানে তাকিয়ে থাকে। আজকে আবরার বাসা থেকে বের যাওয়ার পরে আরিফ কল করে আতিয়াকে কাঁদে কেঁদে বলে। আতিয়া তখন চিন্তায় পড়ে গিয়েছিল। এখনই আরিফকে দুর্বল হতে দেখেনি সে কখনোই।
আজকে তবে এত দুর্বল কেন হলো? এক কোণে দাঁড়িয়ে আদ্রিতা দেখছিল নিজের বাবাকে, অপেক্ষা করছিল কখন তার পানে তাকাবে আর দু হাত মেলে দিয়ে ডাকবে, বলবে মামুনি বাবার কাছে এসো। কিন্তু বাবার আর সময় কোথায় আদ্রিতার পানে তাকানোর। হঠাৎ একটা গাড়ি এসে থামে আদ্রিতার সামনে এবং সঙ্গে সঙ্গেই দরজা খুলে যায়। একটা শক্তপোক্ত হাত আদ্রিতার কোমর জড়িয়ে ধরে, শূন্য তুলে গাড়িতে বসিয়ে নেয়। চিৎকার করার সময়ও পায় না আদ্রিতা, কিছু বুঝে উঠতেও পারে না, শুধু শুনতে পায়, আবরার তাসনিরের কলিজায় আগুন জ্বালিয়ে পালিয়ে যাওয়া হচ্ছে। বলেছিলাম না কলিজা ঠান্ডা না হওয়া অবধি তোর মুক্তি নেই। আদ্রিতা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে আবরারের মুখ পানে। যদিও গোটা মুখশ্রী দেখা যাচ্ছে না, মাঝতারে ঢেকে রাখা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। রেগে আছে কি লোকটা? হয়তো। এখন তো ওনার সিঙ্গাপুরে থাকার কথা, তাহলে এখানে আসলো কি করে? বড়ই কঠিন প্রশ্ন, উত্তর জানা নেই আদ্রিতার। এয়ারপোর্টের চেকিং এরিয়ার পাশে দাঁড়িয়ে আছে তারা। লম্বা ভিড় জমেছে, সকলের পেছনে ওরা। চেকিং করাবে বলে মনে হচ্ছে না, কেননা কেউ পাসপোর্ট, ভিসা বা প্রয়োজনীয় কাগজ বের করছে না। আবার এক হাত আদ্রিতার কোমর জড়িয়ে আছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। আমান, আহাদ এবং ইভান আদ্রিতার পেছনে দাঁড়িয়ে, আর সিয়াম বসে পড়েছে ফ্লোরে। মূলত আবরারের কার্যক্রমে অবাকের শেষ পর্যায়ে পৌঁছে বসে পড়ার সিদ্ধান্ত নিয়েছে। দাঁড়িয়ে থাকতে একটু কষ্টই হচ্ছে, মাথা ভনভন করে ঘুরছে যে। এই তো 11 ঘন্টা আগেই তাদের ফ্লাইট ছিল, কিন্তু এয়ারপোর্ট পৌঁছেই জানতে পারে সকাল 7টার ফ্লাইটে নয়, বরং রাত 12টার ফ্লাইটে তারা সিঙ্গাপুর যাবে। এটা শুনে মেজাজ বিগড়ে যায় সিয়ামের। সে উচ্চ স্বরে কিছু বলার প্রস্তুতি নিতেই আবরার সিয়ামের কাঁধে হাত রাখে এবং বলে, চল সিয়াম, তোর মাকে নিয়ে আসি। সিয়াম ছোট ছোট নয়নে আবরারকে দেখে। পেছন থেকে আমান বলে ওঠে, কেন ভাই, বউকে ছাড়া ভাল লাগছে না বুঝি? আবরার বোধ হয় বিরক্ত হলো, চোখ মুখ কুচকে বলে, বউ কেমন শব্দ? আহাদ বলে, বউ একটা খাঁটি বাঙালির শব্দ। আবরার বিরক্ত হয় বোধ হয়, চোখ রাঙিয়ে আমানের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, তো কি সিয়ামের মতো আমরাও মা ডাকবো? আমান, আহাদ, ইভান দুই হাতে কান চেপে অসহায় স্বরে বলে, না। বলে চিৎকার করে ওঠে। আবরার গম্ভীর স্বরে ধমক দেয়, স্টপ ইট। বাদরের মতো চেঁচাচ্ছিস কেন? ব্যাস, সকলেই ভদ্র বাচ্চার ন্যায় সোজা হয়ে দাঁড়ায়। এয়ারপোর্ট হতে 10-12 হাত দূরত্বে রয়েছে একটা শিশু পার্ক। সেটা আপাতত কুয়াশায় ঢেকে আছে। থাকারই কথা সবে সকাল 7টা বাজে। শীতের মৌসুমে 7টা মানেই ভোর সকাল। এখনো সূর্যের মামা ওঠার সময় হয়নি বলেই কুয়াশারা নিজেদের আস্তানায় খুঁটি কেড়ে বসে আছে। সূর্য উঠলেই আবার গাড়িটি বোকজাতিতে নিয়ে পালাবে। ইভান শিশুদের ঘোড়ায় বসে কাঁদো কাঁদো স্বরে বলে, আদ্রিতা আমার ক্রাশ, ভাবি ডাকতে বলতে মেনে নিতাম, তাই বলে মা। আমারও তাল মেলায়। মা শব্দটা শুনেই কেমন বুকে আগুন জ্বলছে। সিয়াম খিলখিল করে হেসে ওঠে, গান ধরে উচ্চস্বরে। বড়ই শ্রুতিমধুর সিয়ামের কণ্ঠস্বর। ঠিকঠাক চর্চা করলে ভালো সিঙ্গার হতে পারত। বন্ধুরা সবাই তার গানের গলার প্রশংসা করে, তবে এই মুহূর্তে দীপজলের বিখ্যাত গানে তাল মেলাতে পারে না ওরা, বরং বিরক্ত হয়। সিয়াম ওদের থেকে সাড়া না পেয়ে গান বন্ধ করে এবং মুখ বাঁকায়। আহাদ বলে, আদ্রিতাকে আপু ডাকছে। ইভান বলে, হ্যাঁ আমিও ভাবি রাখবো। আমান বলে, আমিও ভাবি ডাকবো, কি সুন্দর দেখতে। আমার তো শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। ভাবছি আদ্রিতার সঙ্গে সেলফি তুলে ফেসবুকে আপলোড করব, ক্যাপশনে লিখবো এরকম একটা সুন্দরী মেয়ের সন্ধান চাই। সিয়াম হামি তোলে, 2 পা এগিয়ে আমানের পাশে গিয়ে দাঁড়ায়। এক হাত তুলে দেয় আমানের কাঁধে, আরেক হাতে আমানের সদ্য বেড়ে ওঠা ছোট দাড়ি টানতে টানতে বলে, ভাই, কদিন আগে তোর হাত ভাঙলো না? যেই গাড়িতে ধাক্কা খেয়ে হাত ভেঙেছিল সেই গাড়িখানা আকবর তাহসিন এর। তোকে ইচ্ছে করে ধাক্কা মেরেছিল কারণ তুই আদ্রিতার হাত ধরেছিলি। আজকের বোধহয় তোর চোখ দুটো গেল। আমান চমকে ওঠে, 2 পা পিছিয়ে যায়, শুকনো ঢোক গিলে তাকায় আবরারের পানে। সে তাকিয়ে আছে আমানের চোখের পানে। ভয় কলিজা কেঁপে ওঠে আমানের। তাড়াহুড়ো করে বলে, মা, আদ্রিতা আমার মা, সে আমার আপন না, রক্তের মা। আবরার বাঁকা হাসে। আমানের ডান গালে ছোট ছোট 2টো চড় মেরে বলে, দ্যাটস লাইক এ গুড বয়। তারপর ওদের নিয়ে চলে যায় অহনার বাড়ির সামনে। সেখান থেকে ঘুরে ফিরে পুনরায় এয়ারপোর্টে এসে অপেক্ষা করে আদ্রিতা এখানে আসার জন্য। অবশেষে আদ্রিতা চলে আসে এবং তাকে কিডন্যাপ করে নেয়। দ্বিতীয়বার প্লেনে উঠেছে আদ্রিতা। প্রথমবার এক্সাইটেড ছিল, কিন্তু দ্বিতীয়বারের বেলায় খানিকটা ভয় পাচ্ছে। মস্ত বড় সিঁড়ি ডিঙ্গিয়ে প্লেনে উঠতেই বুকখানা কাঁপছে তার। শক্ত করে চেপে ধরে আবরারের হাত। ভেবেছিল এবার বোধ হয় ধমক খাবে, পাষাণ মানুষ ধমকে বলবে, ইডিয়েট, প্লেনে উঠতেও পারো না। তবে আদ্রিতার ভাবনা ভুল প্রমাণ করে আবরার নিচেই এক হাতে জড়িয়ে ধরে আদ্রিতাকে।
আশ্বাস দিয়ে বলে, ভয় পেও না, আমি আছি। খুশিতে মনটা নেচে ওঠে আদ্রিতার। ঠোঁটের কোণে ফুটে ওঠে মৃদু হাসি। তবে একটা ব্যাপার ভেবে অবাক লাগে। প্লেনে ওঠার তাড়া নেই কোনো মানুষের, শুধু তারাই উঠেছে। একটু দূরে থাকা আরেকটা প্লেন শত শত মানুষ উঠছে, ভিড় জমে আছে, কিন্তু তাদের প্লেনে কোনো ভিড় নেই। আশ্চর্য ব্যাপার। অতঃপর প্লেনে উঠে নিজেদের জন্য বরাদ্দকৃত আসনে বসে পড়ে। পাশে বসে আবরার, ওদের পেছনে বসেছে সিয়াম, আহাদ, আমান এবং ইভান। আর কেউ নেই, গোটা প্লেন ফাঁকা। আদ্রিতা অবাক হয়, ঘাড় বাঁকিয়ে এদিক ওদিকে তাকিয়ে বলে, আবরার, তাসনিন, প্লেন ফাঁকা কেন? আর মানুষ কোথায়? আবরার মুখের মাস্ক খুলতে খুলতে জবাব দেয়, সবাই মরে গেছে। আদ্রিতা ভেঙচি কাটে, বিড়বিড় করে বলে, হাতির বাচ্চা গন্ডার ঠিকঠাক কথা বলতেও জানে না। আবরার শুনে ফেলে। মুহূর্তেই কোমর জড়িয়ে ধরে আদ্রিতা, এক টানে নিজের কোলে বসিয়ে দেয় এবং কামিজের ফাঁকে হাত ঢুকিয়ে কাঁধে ঠোঁট রাখে। ফিসফিস করে বলে, কথা বলতে না পারলেও রোমান্স করতে পারি ঠিকঠাক। হাঁসফাঁস করে ওঠে আদ্রিতা। আবরারের কালো রঙের স্যুটখানা চেপে ধরে, বিড়বিড় করে বলে, এটা পাবলিক প্লেস, প্লিজ ছেড়ে দিন, সবাই দেখবে। আবরার ভ্রু কুঁচকে বলে, হু কেয়ার্স। আদ্রিতার ইচ্ছা করে বেদব লোকটার মাথায় একটা বাড়ি মারতে। দাঁতে দাঁত চেপে বলে, লজ্জা শরম আপনার না থাকতে পারে, আমার আছে, ছাড়ুন। আমরা ছাড়ে না, বরং কাঁধ হতে ঠোঁট নামিয়ে গলায় রাখে। বেশ শক্তপোক্ত একখানা কামড় দিয়ে পাশে বসিয়ে দেয়। আদিত্য চোখ বন্ধ করে স্তব্ধ হয়ে বসে আছে। কামড় দেওয়া জায়গাটা বেশ চলছে, তবুও টু শব্দ করছে না। মুখ খুলছে আবরার নিজেই। সামনে থাকা মনিটর টাইপের টিভিখানা চেপে মুভি সিলেক্ট করতে করতে বলে, আমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করার পানিশমেন্ট ছিল এটা। চোখ খুলে আদ্রিতা ঘাড় বাঁকিয়ে তাকায় আবরারের পানে। আর যদি চলে যেতাম? খুঁজে বের করে লং টাইম কামড়ে দিতাম, কামড়ানোর জায়গাটা ভিন্ন হতো। রাগটা বিরক্ত হওয়ার কথা ছিল, তবে আদ্রিতা হেসে ফেলে। এক হাতে মুখ চেপে মৃদু হাসে, মনে মনে বলে, আপনাকে ছেড়ে যেতে কি আর আমার ইচ্ছে করছিল? আবার একখানা গান সিলেক্ট করে, যারা যারা বেহেক তাহে গানটা। সঙ্গে সঙ্গেই সাদা রঙের লাইট নিভে যায়, জ্বলে ওঠে নীল রাঙা লাইট। আবার গানটা একটু টেনে মাঝখান হতে প্লে করে, ভলিউম একটু বাড়িয়ে দেয়। গানের তালে তালে আবারও বোধহয় ঠোঁট নাড়াচ্ছে। পুনরায় আদ্রিতার পানে হাত বাড়ায়, এবার জোর করে নয়, বরং হাসকি স্বরে বলে, কাছে আসবে। আদ্রিতা আবরারের হাতের উপরে হাত রাখে, সঙ্গে সঙ্গে আবারও নিজের কোলের উপরে আদ্রিতাকে বসিয়ে দেয় আবরার। এবার আর এক পাশ করে নয়, বরং আবরারের দুই পাশে দুটো পা দিয়ে বেশ আরাম করেই বসেছে। আবরার হাসে। আদ্রিতার টপসের ফাঁকে হাত ঢোকাতে যায়, বাধা দেয় আদ্রিতা, বলে, সব সময় এসব কেন? আবার বিরক্ত হলো বোধহয়, কপাল কুঁচকে বলে, গল্প নেই আমার ডিকশনারিতে, আছে শুধু রোম্যান্স। 8 ঘন্টা জার্নি শেষে অবশেষে সিঙ্গাপুরের এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করে। পূর্বের মতো এখনও আদ্রিতার হাতখানা শক্ত করে চেপে ধরে প্লেন থেকে নামে আবরার। এয়ারপোর্টের মধ্যে দিয়ে বড় বড় পা ফেলে বেরিয়ে আসে। টেকিং এর ঝামেলা নেই। সিয়াম এদিকে ওদিকে নজর ঘুরাতে ঘুরাতে হাঁটছে, যদি কোনো পরীর দেখা মিলে যায়। কিন্তু হায়, কোনো পরী তো দূরে, একটা মেয়েকেও দেখা পড়ে না, চোখে পড়ে না। চারিপাশে খালি ড্রেস পরিহিত পুলিশ। এখানে কয়েকটা মেয়ে পুলিশ দাঁড়িয়ে থাকলে কি এমন ক্ষতি হতো? পরীর মতো মেয়েরা পুলিশের ড্রেস আপে থাকলে এয়ারপোর্টের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যেত। কিন্তু সিঙ্গাপুরের সরকার সেটা বোঝে না। হয়তো নিরামিষ হবেন তিনি। আমান সিয়ামের কাঁধে হাত দিয়ে বলে, কি রে ভাই, মেয়ে দেখছিস? সিয়াম মুখ বাঁকিয়ে বলে, নো, কোনো মেয়ে ডিস্টার্ব করে না। হাত পাশ থেকে বলে ওঠে, রাইট, মেয়েদের মেসেজ করার অ্যাবিলিটি শিয়ামের নেই, তৃতীয় লিঙ্গ ডিজার্ভ করে সে। আমান আর ইভান হেসে ওঠে। সিয়াম কটপট নয়নে তাকায় আহাদের পানে, দাঁতে দাঁত চেপে বলে, শালা, আমি মেয়ে ডিস্টার্ব করি না, পরি ডিস্টার্ব করি। ইভান বলে, ভাই, তোরে কোনো মেয়েই পাত্তা দেয় না, পড়ি তাকাবে তোর গানে। রাগ করতে গিয়েও বলতে পারে না সিয়াম। আসলেই তো, তার টানে কোনো মেয়েই তাকায় না। পরি তাকাবে কেন? পরীকে তো আর ভূতে ধরে নাই। দীর্ঘশ্বাস ফেলে সিয়াম অসহায় স্বরে বলে। আমান বলে ওঠে, ভাই, আমি ভেবেছি তোকে ক্রিম আপার সাথে বিয়ে দিয়ে দেব, চলবে না? সিয়ামের চোখ দুটো চকচক করে ওঠে। আমানের হাত ধরে বলে, ক্রিম আপা করবে আমায় বিয়ে? করলেও করতে পারে। আদিত আবরারের হাত ধরে হাঁটছে ঠিকই, তবে তার মনোযোগ ছিল সিয়ামের কথাতে। মিটমিট করে হাসছে সে। হঠাৎ করে একটা ট্রলির সাথে পা বেঁধে যায় আদ্রিতার। অসাবধানতায় হাঁটার ফলে এমনটা হয়। একটুখানি ব্যথা পায় পায়ে, মৃদু স্বরেই, আহ হ্যাঁ হ্যাঁ,
বলে ওঠে। আবরার দাঁড়ায়, পাশ ফিরে ট্রলির পাড়ে তাকায়। ট্রলিখানে মাঝারি বয়সের একটা মেয়ে ঠেলে নিয়ে যাচ্ছিল। সে অনবরত সরি শব্দটা আওড়াচ্ছে। সেই সরিতে আদ্রিতার মন গড়লেও আবরারের গলে না। সে ক্রোধের সাথে লাথি মারে ট্রলিতে। দুটো লাগেজ এবং একটা হ্যান্ডব্যাগ সহ ট্রলিখানা উল্টে যায়। চমকে ওঠে সকলেই। এখানেই শেষ নয়, উল্টে পড়া ট্রলিটিকে আরো কয়েকবার পায়ের আঘাতে ভেঙেই ফেলে। মেয়েটা ভয়ে কয়েক পা পিছিয়ে যায়। আদ্রিতা সিয়ামের পেছনে গিয়ে লুকায়। কিছু পুলিশ দৌড়ে আসে। আবরার তাসনিন এর বাহু ধরে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? আবরার জবাব দেয় না। ঝাড়ি মেরে পুলিশের হাত সরিয়ে দিয়ে নিজের কাঁধ তারপর ভারী ভয়ে সিটিয়ে যাওয়া মেয়েটার পানে তাকায় এবং বাংলা ভাষায় বলে, তোর জন্য আমার বউ ব্যথা পেল, খুন করে দিতে ইচ্ছে করছে তোকে। মেয়েটা হাওমাও করে কেঁদে ওঠে। দুই হাত জোর করে ক্ষমা চাইতে থাকে। সিয়াম গালে হাত দিয়ে দৃশ্যখানা দেখছে এবং বিড়বিড় করে বলে, ওরে শালা, ঘরে তুই নিজেও আয়রন মেশিন দিয়ে হাত পুড়িয়ে দিস, আর বাইরে সামান্য গাছের সাথে কুত্তা লাগানোর গোটা দুনিয়ার সকল গাছকেই ওপরে ফেলিস। ভাই তুই সাইকো না, তুই হলি গিরিগিটি। তোর এই বিহেভিয়ার দেখে একখানা কবিতা মাথায় আসলো। দেখতে বড়ই ভোলা ভালা, মনটা বেশ নরম, নিজের মারলে আদর আর অন্য কেউ তাকালে মেজাজি গরম। গুরু তোমার তুলনা নেই, তুমিই বিশ্ব সেরা, আমার আব্বা বিখ্যাত বৈমিক, সিয়াম তোরে নেই কোনো প্যারা। পুলিশ আবরারকে বুঝিয়ে শুনিয়ে চলে যেতে বলে। চোখ দুটো বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস টানছে আবরার। অতঃপর মেজাজ একটু ঠান্ডা হলেই চোখ খুলে পাশ ফিরে আদ্রিতার পানে তাকায়। সিয়ামের পিছনে লুকিয়ে আছে। আবরার বড় বড় পা ফেলে আদ্রিতার দিকে এগিয়ে যায়। গম্ভীর স্বরে জিজ্ঞেস করে, আর ইউ ওকে? আদ্রিতা চটজলদি বলে ওঠে, একদম ওকে, কিছুই হয়নি আমার। পুনরায় আদ্রিতার হাতখানা মুঠো করে ধরে আবরার। লেটস গো। আবারও সকলেই হাঁটতে থাকে। ওই তো এয়ারপোর্টের বাইরে কালো রঙের দুইখানা ল্যাম্বরগিনি রাখা। গাড়ির পাশে দুজন গার্ড দাঁড়িয়ে আছে চাবি হাতে। আবরার প্রথম গাড়িটার সামনে গিয়ে দাঁড়ায়। গাড়ি থেকে চাবি নিয়ে নেয় তাকে, বলে গাড়িতে বসে পড়ে। আদ্রিতা হা হয়ে দাঁড়িয়ে আছে। এত সুন্দর গাড়ি সে কখনোই দেখেনি। সিয়াম, আমান, আহাদ এবং ইভান অপর গাড়িতেই বসে পড়েছে। বরাবরই আমান ড্রাইভিংয়ে সেরা, তাই সেই গাড়ি চালানোর প্রস্তুতি নিয়েছে। আদ্রিতাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আবরার বলে, ইউ ক্যান গো। হেই, দাঁড়িয়ে আছো কেন? আদ্রিতা শুকনো ঢোক গিলে গুটি গুটি পায়ে এগিয়ে আসে এবং গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। সাথে সাথেই আবরার স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি চালানো শুরু করে। 8 ঘন্টা প্লেন জার্নি করেছে ঘুমিয়ে ঘুমিয়ে, এখন আর ঘুম আসছে না। আবার পাশে বসে থাকা বোরিং মানুষটার সাথে কথা বলতেও ইচ্ছা করছে না। যে কথা বলতে গেলে ঠোঁট কাটার মতো কিছু একটা বলে দেবে আর আদ্রিতা লজ্জায় আধমরা হয়ে যাবে। তার থেকে বরং সিঙ্গাপুর দেশটাই উপভোগ করা যায়। সিঙ্গাপুরের সবচেয়ে বিলাসবহুল হোটেলগুলোর মধ্যে মারিনা বে স্যান্ডস অন্যতম। এটি সিঙ্গাপুরের সবচেয়ে পরিচিত এবং বিলাসবহুল হোটেল হিসেবেই পরিচিত। মারিনা বে স্যান্ডস হোটেলটি 54 তলা বিশিষ্ট এবং এটি 3টি পৃথক ভবনের সমন্বয়ে তৈরি, যার উপরে একটি বিশাল সাঁতার পুল, ইনফিনিটি পুল রয়েছে। এটি সিঙ্গাপুরের আকাশপথে একদম শীর্ষে থাকা বিলাসী হোটেলগুলোর মধ্যে অন্যতম। দীর্ঘ 1 ঘন্টা জার্নির পরে হোটেলের সামনে গাড়ি থামে। আদ্রিতা নামার প্রস্তুতি নেয়, সিটবেল্ট খুলে ফেলে। তখনই আবরার বলে ওঠে, এসো আদ্রিতা, উইল ইউ ম্যারি মি? চমকায় আদ্রিতা। পাশ ফিরে আবরারের মুখ পানে তাকায়। বড়ই ক্লান্ত লাগছে লোকটাকে। বিলাই আঁখি পল্লব টকটক করে লাল হয়ে আছে। শুকনো ঢোক গিলে আদ্রিতা মাথা নিচু করে কিছু বলতে যায়, তার আগেই আবরার কোমর জড়িয়ে ধরে তার হাতে মুখ গুজে ফিসফিস করে বলে, আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ। জানো প্লেনে কত কষ্টে কন্ট্রোল করেছি। আমি চাচ্ছি আজকে এক্ষুনি তোমাকে দ্বিতীয়বার বিয়ে করতে। আদ্রিতা আবরারকে নিজে থেকে সরানোর চেষ্টা করে না, বরং চুলের ভাঁজে হাত ঢুকিয়ে বলে, আমি আসিফ। বাকিটা শেষ করার আগেই আবরার ছেড়ে দেয় আদ্রিতাকে। দাঁতে দাঁত চেপে বলে, আই ফাক ইডিয়েট। তারপর পকেট হাতড়ে ফোন বের করে। গাড়ির ব্যাক সিট হতে একটা ছোট্ট ব্যাগ নিয়ে নেয় এবং তা থেকে সিম কার্ড বের করে ফোনে সেট করে নেয়। পরপরই কল করে কোনো এক নাম্বারে। বিয়ে ক্যান্সেল, সবাইকে বিদায় করো, বাসর হবে কনফার্ম, সবকিছু সেট আপ করো কুইক। বলেই কলটা কাটে। আদ্রিতা হাবলার মতো তাকিয়ে থাকে। কি হয়ে গেল? সেটা আবেগী হয়ে বলতে যাচ্ছিল, আমি আসিফকে বিয়ে করতে চাইতাম, ভালোবাসতাম, কিন্তু আপনি আসার পরে আমার স্বপ্ন বদলে গেছে। আসিফ নামটা আর মনে পড়ে না। হতাশ আদ্রিতা মনে মনে নিজেকে এক দফা বকাঝকা করে পাশে তাকাতেই দেখতে পায় সাদা রঙের রুমখানায় লাল, হলুদ এবং গোলাপি রঙের গোলাপের ছায়া। দরজার সামনে তরতাজা গোলাপ দিয়ে বাঁধানো বিশাল আকারের
সাইনবোর্ড টাঙানো, তার মাঝখানে লেখা আবরার, লাভ, আদ্রিতা। সিয়াম বড়ই বুদ্ধিমান, লাভ কেমিস্ট্রি ভালোই বোঝে, বা কাপলদের কিভাবে ওয়েলকাম করতে হয় ভালোই জানা আছে তার। তবুও তার জীবনে কখনো ভালোবাসা আসলো না, কাপল হওয়ার সুযোগও সে পেল না। কিন্তু কেন? আচ্ছা, কারণ যারা বেশি বোঝে তাদের কপালে মেয়ে আসলে জোটে না। মেয়েরা সবসময় ভোলাভালা ছেলেই পছন্দ করে। বিড়বিড় করে কথাগুলো বলছে সিয়াম, এবং আবরার এবং আদ্রিতার বাসরের খাট সাজাচ্ছে। গোটা কক্ষ সাজানো হলেও বাকি রয়ে গেছে খাটটা। ম্যারিনা বে স্যান্ডস হোটেলের বিশালতম তলায় একদম কর্নারের রুমটা আবরার এবং আদ্রিতার জন্য বুক করা হয়েছে, এবং তার পাশের রুমটা সিয়ামদের। সব বন্ধুরা মিলে এক কক্ষে রাত্রি যাপন করবে। আবরারদের কক্ষের বিশেষত্ব হচ্ছে এই কক্ষের সঙ্গে যুক্ত সুইমিং পুল রয়েছে এবং বারান্দা হতে বিশাল বড় আকারের পাহাড় দেখা যায়। আমান, ইভান এবং আহাদ সুইমিং পুল গোলাপের পাপড়ি দিয়ে সাজাচ্ছে বললে ভুল হবে, বড় বড় অক্ষরে লিখছে হ্যাপি ফুলসজ্জা। ইভান একটু দুষ্টুমি করে সুইমিং পুলের উপরে লিখেছে বাসর শেষে এখানে গোসল সেরে নিস। কক্ষ সাজানোর দায়িত্ব সিয়াম একাই নিয়েছে। তার মতে সে একাই 100। সিয়াম মানেই গোটা বিশ্ব একাই জয় করে ফেলবে। আবরার আদ্রিতাকে নিয়ে টনির দেওয়ার লোকেশনে চলে গিয়েছে। আদ্রিতাকে রেখে যেতে চেয়েছিল, তবে সিয়াম জোর করেই সঙ্গে দিয়েছে, কারণ ওরা বাসর সাজাবে। অবশ্য আবরার এবং আদ্রিতা এইসবের কিছুই জানে না। অ্যানির দেওয়া লোকেশনটা খুব বেশি দূরে নয়। এই তো, এই হোটেলের নিচতলায় বিশাল বড় শপিং মল রয়েছে, তার পাশেই কফি শপ। সেই কফি শপেই তাদের প্রাইভেট আলাপ হবে। কফি শপ থেকে শপিং মলটা স্পষ্ট দেখা যায়। বুদ্ধিমান আবরার আদ্রিতাকে শপিং মলের একটা দোকানে ঢুকিয়ে দেয় এবং গম্ভীর স্বরে বলে, লাল দেখে একটা শাড়ি কিনো। তারপর দোকানের মালিককে বলে, শি ইন মাই ওয়াইফ, দেখে রাখবেন। বলেই বড় বড় পা ফেলে চলে যায়। আদ্রিতা কিছু বলার সুযোগও পায় না, গাল ফুলিয়ে আবরারের চলে যাওয়ার পানে তাকিয়ে থাকে। গোটা কফি শপ বুক করেছে টনি। চারিপাশে তার গার্ডরা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। সকলের পরনে কালো রঙের শার্ট এবং মাথায় কালো রুমাল বাঁধা, যেন পারফেক্ট গুন্ডা। আবরার চারিদিকে নজর ফিরিয়ে কফি শপটা ভালো করে পর্যবেক্ষণ করে নেয়। তারপর ঘাড় বাঁকিয়ে আদ্রিতার পানে তাকায়। বুদ্ধুটা এখনো একই ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। বিরক্ত হয় আবরার। কপাল কুঁচকে নজর ফিরিয়ে নিয়ে বড় বড় পা ফেলে কফি শপে ঢুকে পড়ে। গোলাপি রঙের সোফায় 2 পা মিলে বসে আছে টনি। কালো রঙের জুতো পরা পাজোড়া সামনে থাকা টি টেবিলে রাখা রয়েছে। আবরার সোজা গিয়ে টনির সামনাসামনি দাঁড়ায়। আবরারকে দেখে টনি কুটিল হাসে। চোখে থাকা কালো রঙের সানগ্লাসটা খুলে বলে, আবরার তাসনিন যে, বসুন। আবরার বসে না, আশেপাশে তাকিয়ে কিছু খোঁজার চেষ্টা করে এবং পেয়েও যায়। টি টেবিলের পাশেই একটা চামচদানির রাখা রয়েছে, সেখানে ধারালো ছুরিও আছে। ছুরিখানা তুলে নেয় আবরার এবং চোখ বন্ধ করে ছুরি মারে ডান পাশে। মুহূর্তে একজন গার্ড চিৎকার করে ওঠে, কেননা ছুরিটা তার চোখে বিঁধেছে। গড়িয়ে পড়ে ফ্লোরে। গলা কাটা মুরগির মতো ছটপট করতে করতে নিজেকে বাঁচানোর জন্য কারোর সাহায্য চাইতে থাকে। টনি ভরকায়, টি টেবিল হতে পা নামিয়ে ফেলে। হাতে থাকা সানগ্লাস কখন হাত ফসকে পড়ে গিয়েছে ফ্লোরে সেটার খেয়াল নেই। বাকি বডিগার্ডগুলো অবাক হয়েছে। কয়েকটা আহত গার্ডকে ধরেই হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। টনির গলা কাঁপছে। তিনি শুকনো ঢোক গিলে বলে, একাই এসেছো আবরার তাসনিন? আমি চাইলে তোমাকে মেরে পুঁতে ফেলতে পারি এই সিঙ্গাপুরের মাটিতে। আবার বোধ হয় মজা পেল। ঠোঁট বাঁকিয়ে টি টেবিলের উপরে পা রাখে। টনির দিকে একটু ঝুঁকে বলে, আমাকে ছুঁয়ে দেখা। টনি জিভ দ্বারা ঠোঁট ভেজায়। ইতোমধ্যেই তার কানে খবর পৌঁছে গিয়েছে তার ছেলে মিসিং। কাজখানে যে আবরার তাসনিনের সেটা বেশ ভালোই জানে সে, তাই নতস্বরে বলে, মারলে কেন তাকে? আমার বউয়ের পানে তাকিয়েছিল। যেই তাকাবে তারই চোখ তুলে ফেলবে। ইয়েস। কিন্তু কেন? তুমি আবরার তাসনিন। হাজারো মেয়ে তোমার জন্য পাগল, তাহলে একটা মেয়ের জন্য পাগলামির মানে কি? কি আছে তার মধ্যে? আহামরি সুন্দর না, সে তোমায় উপযুক্তও নয়। আবরার তাদের দাঁত চেপে জবাব দেয়, ওই একটা মেয়ের মাঝেই আমি গোটা দুনিয়ার সৌন্দর্য দেখতে পাই। তার পানে যেই তাকাবে তাকে জ্যান্ত পুঁতে ফেলবো, সে আমার বাপ হোক বা বন্ধু। আর কিছু বলার সাহস পায় না টনি। অথচ আবরার তাসনিনকে ট্র্যাপে ফেলানোর কতই না ফোন দিয়ে এটেছিল। জাল দলিল বানিয়ে এসেছে। আদ্রিতাকে কিডন্যাপ করে সেই দলিলের সাইন নেবে আবরারের থেকে। তারপর সুইজারল্যান্ডের রাজা হবে সে। আদ্রিতার বাবা আরিফের থেকেও প্ল্যানিং সেরে ফেলেছে। অথচ আবরার তাসনিনের মুখ দেখেই
প্যান্ট ভিজে যাচ্ছে টনির। প্ল্যানিং কি করে সাকসেসফুল করবে সে? টনির এই ভাবনার মাঝেই আবরার বলে ওঠে, সিঙ্গাপুর তুই আমায় আনিসনি, আমি তোকে এনেছি। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তোকে আর আরিফ চৌধুরীকে যদি কুকুরের মতো না পিটিয়েছি তো আমার নামও আবরার তাসনিন নয়। নিজ বক্তব্য শেষ করে বড় বড় পা ফেলে কফি শপ থেকে বেরিয়ে আসে আবরার। টনি এবং তার গার্ডরা বড় বড় নয়নে দেখতে থাকে শুধু। সিঙ্গাপুরে কাজের অভাব রয়েছে, অনেক খুঁজে একটা হুজুর পাওয়া গিয়েছে, তাকে তুলে নিয়েছে আমান, আহাদ, সিয়াম এবং ইরফান। আবরার সবাই নিজেদের অ্যাপার্টমেন্টে ঢুকেছে, এখনো ফ্রেশ হয়নি। আজই তার কক্ষে ঢুকে বড় বড় নয়নে চারপাশে ঘুরে ঘুরে দেখছে। তখনই ওরা ঢুকে পড়ে। হুজুরকে সোফায় বসায়। আবরার ভ্রু বাঁকিয়ে তাকাতেই সিয়াম বলে, অমন করে তাড়াবি না, হুজুর এনেছি, চুপচাপ বিয়ে করবি। আদিতা চমকায়, লোকটাকে বিয়ে করতে হবে? তারপর এখনই, কোনো প্রিপারেশন ছাড়া? ও তো ফ্লোরে পড়ে আছে লাল রঙের শাড়িখানা, যেটা একটু আগেই কিনলো। পড়ার সময় দেবে না? আবার এলোমেলো পা ফেলে হুজুরের পাশে গিয়ে বসে। শার্টের দুইখানা বোতাম খুলে সোফায় গায়ে দিয়ে দেয়। হুজুর বোধহয় একটু ভয়ই পেল, শুকনো ঢোক গিলে মাথা নিচু করে ফেলে। সিয়াম একগাল হেসে বলে, হুজুর আপনি লিখতে থাকুন। আব্বা কাবিনে কত লিখবে রে? 10 কোটি, 20 কোটি না 30 কোটি? বাকিটা শেষ করার আগেই আবরার বলে ওঠে, 1 টাকাও না। সিয়াম ধপ করে বসে পড়ে। কাজী হাতের উল্টো পিঠে কপালের ঘাম মুছে বলে, এটা কি করে হয় বাবা? টাকা ছাড়া কাবিন কি লিখবো আমি? আবরার আদ্রিতার পানে তাকিয়ে বলে, আমার কলিজা লিখুন কাবিনের জায়গায়। সিয়াম মহাবিরক্ত। বিয়ের কার্যক্রম শেষ হলেই সে বিরিয়ানি খেতে যাবে। ভাই ঘুরিয়ে পেঁচিয়ে ইতিহাস বলিস না, শর্টকাটে বল। তোর বিয়ে শেষ হলে বিরিয়ানি খাবো। কলিজাটা দিয়ে দিলাম আদ্রিতাকে। ও যদি কখনো বিচ্ছেদ চায় তো আমার কলিজা কেটে নিয়ে যাবে, নয়তো বিচ্ছেদ পাবে না। এটাই আমাদের বিয়ের কাবিন। হুজুর কাচুমাচু হয়ে বসে। তিনি বাংলাদেশি, চৌধুরী গ্রুপের সঙ্গে পরিচিত এবং আবরার তাসনিন সম্পর্কেও বিশেষ ধারণা রয়েছে ওনার। বলা বাহুল্য, এই সিঙ্গাপুরের মাটিতে নিজের থাকা খাওয়ার ব্যবস্থা করতে পেরেছিলেন শুধুমাত্র আবরার তাসনিনের দাদার কারণে। তাই তো স্পষ্ট স্বরেই কিছু বলতে পারছে না, বলতে চাচ্ছেও না অবশ্য। কাবিন নিয়ে ছেলেখেলা হচ্ছে, নিজের কলিজা কখনোই কাবিনে লেখা চায় না। হুজুরকে চুপ থাকতে দেখে সিয়াম বলে, কি হলো হুজুর, মটকা মেরে গেলেন কোনো? লিখুন কাবিন, শুরু করুন বিয়ে। হুজুর কাবিনের খাতা খোলে, মৃদু হাত কাঁপছে। সিঙ্গাপুরে অহরহ বাঙালির বিয়ে দিয়েছে, কিন্তু কখনো ভয় করেনি। তবে আজকে নার্ভাস হয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। ডান হাতে ধরে থাকা কলমখানা খাতার মধ্যেই রাখে। মাথা তুলে তাকায় আবরার তাসনিনের পানে। কি সুন্দর মুখখানা, দেখলেই মনে হয় কোনো দেশের রাজপুত্র, কিন্তু মুখের ভাষা শুনলে মনে হয় বিখ্যাত কোনো মাফিয়া। হুজুর নিচু স্বরে বলে, বাবা কাবিন নিয়ে ছেলেখেলা করা চায় না, টাকা লিখতে হয় কাবিনে। আবরার শার্টের বোতাম খুলতে থাকে। সিঙ্গাপুরের ওয়েদার নাতিশীতোষ্ণ, তারপরও রুমে এসে চলছে। তবুও কি আবরার ঘামছে? নাহলে শার্টের বোতাম খুললো কেন? ধবধবে ফর্সা বুকটা স্পষ্ট দেখা যাচ্ছে। আর নির্লজ্জ আদ্রিতার নয়ন জোড়া সেই দিকেই যাচ্ছে বারংবার। আদ্রিতা যখন আবরারকে দেখায় ব্যস্ত, তখনই শুনতে পায়, সবাই যা করবে আমাকেও তাই করতে হবে। ইউ নো হোয়াট, আবরার তাসনিন ইজ ডিফারেন্ট। সে নিজের রুলসে চলে। আদ্রিতা মুখ বাঁকায়, বিড়বিড় করে বলে, কথার কি ছিরি, যেন সে মহারাজা। হাতি কোথাকার, মুখে রসকস নেই, আস্ত একটা করল্লা। সে আসছে আমাকে বিয়ে করতে। ওরে আদ্রিতা, এই হাতি তোকে ধমক দিতে দিতে আর চুমু খেতে খেতেই মেরে ফেলবে। হুজুর বলে, কাবিনের মূল্য পরিশোধ করে তবেই বউকে ছুতে হয়। আবার স্পষ্ট স্বরে জবাব দেয়, আমি অলরেডি ওকে ছুঁয়ে ফেলেছি বহুবার, এখন আপনারা না থাকলে এখনো চুম। বাকিটা শেষ করার আগেই সিয়াম বলে ওঠে, বুঝছি ভাই বুঝছি, তুই মুখটা বন্ধ কর, লজ্জা শরমের মানেও তো জানিস না। আবার ভ্রু বাঁকিয়ে তাকায় সিয়ামের পানে। আমান এগিয়ে গিয়ে কাবিনের খাতা দেখতে দেখতে বলে, কাবিন লিখুন 10 লাখ। বাদ সাধে আবরার। 2 কোটি লিখুন। আর এটাও লিখুন, ও যদি কখনো বিচ্ছেদ চায় তাহলে সেই দিন স্বেচ্ছায় খুন হতে হবে আমার হাতে, অ্যান্ড ওর লাশটাও আমার বাড়িতে কবর দেওয়া হবে। আদিতা ভয়াতক দৃষ্টিতে তাকায় আবরারের পানে, উচ্চস্বরে বলে ওঠে, আমি বিয়ে করব না। উনি বিয়ে করছে নাকি আমাকে মার্ডার করার পায়তারা করছে? হুজুর মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আহারে, ফুলের মতো মেয়েটা, কি সুন্দর দেখতে, কিভাবে এরকম গুন্ডার কবলে ফেসে গেল? মেয়েটাকে চুপ থাকতে দেখে হুজুর ভেবেছিল প্রেমে পড়েছে আবরারের সঙ্গে। সুন্দর চেহারা দেখে ফেসে গিয়েছিল, কিন্তু যখন বিয়ে করব না বলল, তখন ফুল কনফার্ম হয়ে গেল। আবরার তাসনিন তুলে এনেছে ফুলটাকে এবং ভয় দেখিয়ে বিয়ে করতে যাচ্ছে। আবরার ছোট ছোট নয়নে তাকায় আদ্রিতার মুখ পানে।
আদ্রিতা তাকিয়েছিল বিধায় চোখাচোখি হয়ে যায়। লাল লাল ওই চোখে চোখ মিলতেই কলিজা কেঁপে ওঠে আদ্রিতার। কি আছে এই নয়নে? কেন সারা গায়ে কাটা দিয়ে ওঠে যতবারই নয়নে নয়ন মিলিত হয়? কেন তলপট মোচড় দিয়ে ওঠে? কেন লোকটার ছোঁয়া পেতে দেহ মরিয়া হয়ে ওঠে এবং যখন ছুঁয়ে দেয় ছাড়া পাওয়ার জন্য ছটপট করে? এসব যে কি হচ্ছে তার সাথে কে জানে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিতা, মাথা নিচু করে ফেলে। আবরার বলে, বিয়ে করবে না? জবাব দিতে পারে না আদ্রিতা। কিভাবে বলবে? হ্যাঁ, চাই না। গলা দিয়ে আওয়াজ বের হবে? কখনোই না। আমান হুজুরকে তাড়া দিয়ে বলে, শুরু করুন। হুজুর করুণ নয়নে তাকিয়ে থাকে আদ্রিতার মুখ পানে। আরও একবার প্রতিবাদ করুক মেয়েটা, স্পষ্ট স্বরে বলুক করবো না বিয়ে। কিন্তু আদ্রিতাকে চুপ থাকতে দেখে আশাহত হয় উনি। হতাশার নিঃশ্বাস ফেলে বড় খাতায় লিখতে শুরু করে। সিয়াম আদ্রিতার পাশে দাঁড়িয়ে বলে, মা যাও বাবার পাশে বসো গিয়ে। আদ্রিতা রাগ দৃষ্টিতে সিয়ামের পানে তাকিয়ে বলে, মা ডাকবেন না আমায়, আমি আদ্রিতা। কিন্তু আমার মা। আমান ভাই, সিয়াম ভাইকে কিছু বলুন। আমান ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলে, তুমি আমাদেরই মা, আমরা তোমার সন্তান। আহাদ এবং ইভান একসঙ্গে বলে ওঠে। বিরক্ত আদ্রিতা তাদের দাঁত চেপে আবরারের পাশে গিয়ে বসে। সেই মুহূর্তে মিউ মিউ শব্দে দৌড়ে আসে অ্যানি। এই মুহূর্তে এখানে অ্যানিকে একদমই আশা করেনি আদ্রিতা। সে মমতাময়ী দৃষ্টিতে তাকিয়ে থাকে বাচ্চার পানে। অ্যানি এক দৌড়ে এসে আদ্রিতার কোলে দখল করে নেয়। আদ্রিতা পরম যত্নে হাজারখানা চুমু এঁকে দেয় অ্যানির সারা শরীরে। সিয়াম বলে, আবরার, তাহলে তুমি এনিকে আনার জন্যই মিস্টার শেখরের সুইজারল্যান্ড পাঠিয়েছিলি? জবাব নেই আবরারের। সে হুজুরের লেখা দেখতেই ব্যস্ত। ভালোভাবে লিখছে না তো আবার, মানে ভুলভাল লিখছে না তো আবার। হুজুরের লেখা শেষ হতেই খাতা এগিয়ে দেয় আবরারের দিকে, বলে, এখানে তোমার সাইন লাগবে। সঙ্গে সঙ্গে হুজুরের থেকে কলমখানা নিয়ে সাইন করে দেয় আবরার এবং খাতা আদ্রিতার দিকে এগিয়ে দেয়। আদ্রিতার সাইন করতে একটু সময় নেয়। সাইনের পর্ব শেষ হতেই ইসলামিক শরীয়ত মোতাবেক কালমা পড়ে কবুল বলানো হয় দুজনকে। শেষ পর্যায়ে মোনাজাত ধরে বিয়ের পর্ব শেষ করা হয়। আবরার হুজুরকে এক বান্ডিল টাকা দেয়। কত টাকা হবে সেখানে? ওই 50,000-এর মতো। তারপর সিয়ামকে ইশারা করে হুজুরকে পৌঁছে দিয়ে আসার জন্য। বিরক্ত সিয়াম একখানা কবিতা আবৃত্তি করে। বিয়ে করবে আমায় আব্বায়, তারপর করবে বাসর, সব কাজ আমাকে দিয়ে করাবে, যেন আমি তার চাকর, ভাগ্যলে। বলেই বড় বড় পা ফেলে চলে যায়। পেছন পেছন যায় হুজুর। একবার পেছন ফিরে আদ্রিতার পানে তাকাতেও ভোলে না। ওরা চোখের আড়াল হতেই আবরার উঠে দাঁড়ায় এবং আদ্রিতার হাত ধরে। আমানের পানে তাকিয়ে বলে, তোদের জন্য কোন রুম বুক করেছিস? ওই তো পাশেরটা। আমি আর ও ওই রুমে থাকবো। আমান, আহাদ এবং ইভান বড় বড় নয়নে তাকায় আবরারের মুখ পানে। আশ্চর্য স্বরে বলে, তোদের জন্য এই রুম সাজালাম। আবরার যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে বলে, ফুলের গন্ধে রোম্যান্স করতে অসুবিধা হবে। ফুল প্রাইভেসি চাই আমার, সো ডোন্ট ডিস্টার্ব। ব্যাস, আর কোনো কথা নাই, চলে যায়। আহাদ ফুল সাজানো খাটে শুয়ে পড়ে। কি কপাল রে ভাই, আমাদের বউ ছাড়া বাসর করবে। শিয়াম থাকলে এতক্ষণে একটা কবিতা আবৃত্তি করে ফেলতো। ইভান বলে, এই আমি ট্রাই করি সিয়ামের মতো, বাসর ঘরে বর নেই, চলে গেছে অন্য রুমে। আমান চোখ মুখ উচকে ফেলে। কবিতা সিয়ামকেই মানায়, তোকে মানাবে না সালা, চুপ থাক। সিয়ামটার রুমটা একদমই সাদামাটা, শুধু বড় সড়ো একটা বিছানা রয়েছে। আবরার কক্ষে এসে আদ্রিতার হাত ছেড়ে দেয় এবং দরজা বন্ধ করে ফেলে। আদ্রিতা নিজের কোলে থাকা অ্যানিকে নামিয়ে দেয়। ভয়ার্থক অ্যানি আদ্রিতার পা ঘেঁষে দাঁড়িয়ে থাকে। তার ধারণা একটু দূরে গেলেই আবার মা হারিয়ে যাবে বা তাকে ছেড়ে দূরে চলে যাবে। আদ্রিতা আবরারের মুখ পানে তাকায়, নিচু স্বরে বলে, এখানে কেন আসলাম? আবরারের সোজা সবটা জবাব, রোম্যান্স করবো বলে। আমি জানি রোম্যান্স ছাড়া আর বোঝেনি কি আপনি, কিন্তু আমি বুঝিয়েছি ওই সুন্দর রুম ছেড়ে এখানে কেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ভ্রু কুচকে ফেলে আদ্রিতা। এ আবার কি দেখাবে? আবরার খাটের পাশে থাকা লাগেজ খুলে ল্যাপটপ বের করে। সঙ্গে সঙ্গে প্রচণ্ড জোরে শব্দ হয়ে ওঠে। চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসে। আবরার খাবার পরিবেশন করছে। এখানকার বিখ্যাত রেস্টুরেন্ট থেকে অর্ডার করা হয়েছে বিভিন্ন রকমের খাবার। অ্যানির জন্য স্পেশাল সিদ্ধ মাছও অর্ডার করা হয়েছে। আদ্রিতা কাটা বেছে খেতে দিয়েছে তাকে। লক্ষ্মী বাচ্চার ন্যায় গভীর মনোযোগে মজা করে খাচ্ছে সে। কোনো বাহানা করছে না। কারণ রয়েছে গত 2 দিন খেতে পায়নি। কে দিবে তাকে খাবার? সুইজারল্যান্ডের ছোট বাড়িটা একা ছিল। আদ্রিতা আবরারের পাশে বসে আছে। লাল রঙের শাড়ি পরেছে। পৃথিবীতে কিছু মেয়ে মানুষ আছে যারা সুন্দর করে শাড়ি পরতে জানে, অন্যকে পরিয়ে দিতেও জানে।
মেহেদি লাগাতে পারে, মেকআপও করতে পারে। আদ্রিতাও সেই দলেই রয়েছে, একা একাই সবই পারে সে। আগে যখন আতিয়া বেগমের নতুন শাড়ি আনা হতো সেটা প্রথমে আদ্রিতাই পরতো। তিথির নতুন মেকআপ প্রোডাক্ট দেখলে সেটা নিজেই সাজতে শুরু করতো। তার ফলে এখন একাই সবটা ম্যানেজ করতে পারে। আদ্রিতার পরনের শাড়ি দেখেও আবরার কিছু বলেনি, এমনকি একটুখানি সময় নিয়ে ভালো করে তাকায়নি, বরং ভীষণ ব্যস্ততার সাথে খাবার পরিবেশন করতেই ব্যস্ত হয়ে পড়েছে। অন্য সময় তো ঠিকই লুচ্চার মতো তাকিয়ে থাকে। আদ্রিতা অবশ্য মনে মনে ভেঙচি কেটে বিড়বিড় করে বলেছে, হাতির বাচ্চা, রোমান্টিকতার রও জানে না। বউ প্রথমবার শাড়ি পরেছে, কোথায় একটু সময় নিবে, সময় নিয়ে দেখবে, প্রশংসা করবে, তা না, গেলার ধাক্কায় ব্যস্ত। ইচ্ছে করছে সব খাবার গলাতেই ঢুকিয়ে দেই। আদ্রিতার বিড়বিড় করে বলা কথা বোধ হয় সে শুনতে পেল, তাই ভ্রু বাঁকিয়ে জবাবে বলে, আমি দেখতে শুরু করলে তো আবার বলবে প্লিজ এভাবে দেখিয়েন না, আপনার চোখ দুটো আমার কলিজা কাঁপিয়ে তোলে। মাথা নিচু করে ফেলে আদ্রিতা, রিনরিনিয়ে বলে, বলবো না, যখন তাকান মনে হয় ওই চোখ দিয়ে গিলে খাবেন আমায়। কি ভয়ঙ্কর আপনার দৃষ্টি আর চোখের ভাষা, মুখের ভাষা। আবরার খাবারের থালা এগিয়ে দেয় আদ্রিতার পানে এবং বলে, আমার ছোঁয়া আরও ভয়ঙ্কর, আমাকে সামলাতে বেশ হিমশিম খাবে তুমি। আদ্রিতার খাবারের থালা হাতে নেয়, মনে মনে বলে, সে কি, আর আমি জানি না ডার্ক রোম্যান্সের উপর পিএইচডি করে ফেলেছেন। চুমু খেলে তো মনে হয় 1 ঘন্টার মধ্যে ছাড়বেন না। চুমুর তালে তালে গোটা আমাকেই আস্ত গিলে নেবেন। জানা আছে আমার কপাল খারাপ, তাই আপনার পাল্লায় পড়েছি। অল্প দিনেই জীবন বিসর্জন দিতে হবে আমার। হন্তদন্ত সিয়াম চুপচাপ বসে আছে ফ্লোরে। এই তো কিছু মুহূর্ত আগের ঘটনা। হুজুরকে এগিয়ে দিয়ে ফিরেছিল হোটেলে, তখন একটা মেয়ের অন্না বেঁধে যায় হাতে। প্রথমে তো ভেবেছিল জুতার বাড়ি কপালে নামছে, কিন্তু সিয়ামকে অবাক করে দিয়ে মেয়েটা মিষ্টি সরি বলে উঠে কয়েকবার এবং যত্ন সহকারে সিয়ামের ঘড়ি থেকে নিজের ওড়না ছাড়িয়ে নেয়। কমলার কুয়ার ন্যায় ওষ্ঠ মেলে হাসি দিয়ে বলে, হ্যালো, আমি ইশারা, বাংলাদেশি। সিয়াম এতটাই হন্তদন্ত হয়ে গিয়েছিল যে মেয়েটার হাত ছোঁয়ার কথা ভুলে গিয়েছিল। অগত্য রমণী নিজের হাত গুটিয়ে নেয়, ঠোঁটের কোণের হাসি বিলীন করে চলে যায় অজানা গন্তব্যে। মুহূর্তেই ভিড়ের মাঝে হারিয়ে যায়। সিয়াম কত খুঁজলো কিন্তু আর পেলই না। হাত সিয়ামের ঘড়িটা খুলে নিয়েছে এবং সেটা ভালো করে পর্যবেক্ষণ করছে। ইতিমধ্যেই কয়েকবার জিজ্ঞেস করে ফেলেছে, কোন মার্কেট থেকে কিনেছিস ঘড়ি? আমরাও কিনবো। আমার মাছি তাড়ানোর মতো হাত নাড়ায়। ইভান বলে, না রে ভাই, ঘটনা সত্যি। দেখছিস না কেমন হা হয়ে গেছে। প্রথমবার কোনো নারী আগ বাড়িয়ে কথা বলেছে, বেচারা হজম করতে পারছে না। সেই মুহূর্তে সিয়াম মৃদু হেসে ওঠে, বিড়বিড় করে বলে, তাহলে আমার ইশারা, তুমি তো কবে দিয়েছো আমায় দিশেহারা। মন দিল কি উনি নারী ভরি, সবেই নিয়েছো কেড়ে। প্রেম নামক অসুখ আছে আমার দিকে তেরে। আবরার তাসনিনের নামের মতো মানুষটাও পারফেক্ট, তার কোথাও ভুল নেই। এই মুহূর্তে জনাব সাদা রঙের শার্ট পরে আছে, ওপরে দুটো বোতাম খোলা, কোনোই অবধি হাতা গোটানো, এক হাতে কাঁটা চামচ এবং আরেক হাতে ছুরি ধরে খুবই যত্ন সহকারে মাংসের টুকরোগুলোকে কাটছে এবং মুখে পড়ছে। গোলাপি অধর নেড়ে খাবার চিবোচ্ছে। যখনই খাবার গিলছে গলার উঁচু অংশ ওপর নিচে হচ্ছে। শরীর জারিয়ে ওঠে আদ্রিতার। তলপেট নানান রঙের প্রজাপতির সুরসুরি দিচ্ছে। আজকে তাদের বাসর। এই সুন্দর মানুষটি আদ্রিতাকে ছোবে নাকি ছোবে না, ভাবনার মাঝেই একটা কথা মাথায় আসে। এই মুহূর্তে লোকটার মুখ থেকে ভালোবাসার কথা জেনে নেবে কি? অবশ্য এটাই সুযোগ। ইতিমধ্যেই আদ্রিতার খাওয়া শেষ, হাত ধুয়ে বসে আছে আবরারের পাশে। অ্যানি এসে দখল করেছে আদ্রিতার কোল। খেয়ে দিয়ে তবলা হয়ে গিয়েছে সে। এই মুহূর্তে জম্পেশ একটা ঘুম দেবে। আর মায়ের কোল ছাড়া কি ঘুম ভালো হয়? আদ্রিতা শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে, তারপরে বলে, আমায় ভালোবাসেন? আবরারের খাওয়া শেষ, টিস্যু দ্বারা মুখ মুছছে এই মুহূর্তে। আবরার প্রশ্ন শুনে তার পানে তাকায়, দুই ভ্রু আড়াআড়ি ভাবে কুচকে। আই হেট লাভস। আদ্রিতা কপাল কুচকায়। তাহলে আমায় বিয়ে করলেন কেন? একটু হাসলো বোধ হয় আবরার। ডান হাত বাড়িয়ে বুড়ো আঙ্গুল দ্বারা চেপে ধরে আদ্রিতার ওষ্ঠ। পরপরই ওষ্ঠ হতে আঙ্গুল সরিয়ে গলায় নামায়। নিজের মাথাখানা একটু এগিয়ে ফিসফিস করে বলে, তোমাকে দেখলে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায় ছুঁয়ে দেওয়ার জন্য। কামড়ে খেয়ে নিতে ইচ্ছে করে তোমার ঠোঁট এবং বুকের উপরে থাকা তিল। জাস্ট ইন্টিমেট হওয়ার জন্য বিয়ে করেছি। ফুঁসে ওঠে আদ্রিতা। আবরারের হাতখানা ছাড়া মেরে সরিয়ে দেয়। এই মুহূর্তে ইচ্ছে করছে এই সুন্দর পুরুষটির সুন্দর চুলগুলোকে না টেনে টেনে ছিঁড়ে দিতে।
টাক করতে পারলে হৃদয়ের জ্বালা মিটত। আপনি ভীষণ খারাপ আবরার তাসনিন। আই নো দ্যাট মেরিজান, অ্যান্ড এই খারাপ আবরার তাসনিনের বেড পার্টনার হয়ে তোমাকে সারা জীবন থাকতে হবে। বইয়ে গেছে আমার, চলে যাব বাংলাদেশ। আসিফ বাকিটা শেষ করার আগেই আবরার আদ্রিতার গলা চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, পরপুরুষের নাম মুখে আনলে জিভ টেনে ছিঁড়ে দিব, মাইন্ড ইট। সঙ্গে সঙ্গেই গলা ছেড়ে দেয়। ভয়ার্থক আদ্রিতা কাচুমাচু হয়ে বসে, কলিজাখানা কাঁপছে তার, আঁখি পল্লবে ভিড় করেছে অশ্রুকণা। এই মুহূর্তে অতি প্রিয় আবরার তাসনিনকে ভীষণ ভয় করছে। আপনি ভয়ানক আবরার তাসনিন, আমার মরণ আপনার হাতেই লেখা আছে। ইয়েস, অ্যান্ড আজকে ছটফট করবে তুমি আমার নি, অ্যান্ড কেঁদে কেটে বলবে মেরে ফেলুন আবরার। লজ্জায় কান গরম হয়ে যায় আদ্রিতার, দুই হাতে ঘুমন্ত অ্যানিকে ধরে দাঁড়িয়ে পড়ে, পা বাড়ায় চলে যাওয়ার উদ্দেশ্যে। তখনই আবরার